দেখুন, এই রাজ্যে এসআইআর নিয়ে যা হয়ে চলেছে তা একটা দৃষ্টান্ত তৈরি করছে। এই যেমন আজ সর্বোচ্চ আদালত বলল যে প্রয়োজনে ভিন রাজ্য থেকে বিচারক এনে এসআইআর এর নিষ্পত্তি করতে হবে, আর ঠিক সেই দিনই একের পর এক কোর্টে বোমাতঙ্কের ছবি সামনে এলো। আবার অন্যদিকে কেরলের নাম বদল নিয়ে ফের কেন্দ্রকে বাংলা বিরোধী বলে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে রাজনীতিতে একাধিক বিষয় রয়েছে যা নিয়ে আলোচনার অবকাশ আজকে রয়েছে। আমার স্টুডিওর অতিথিদের কাছে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আসবো, কিন্তু নিঃসন্দেহে নজর ছিল যেটা সকলে, আজকে সুপ্রিম কোর্টে হলোটা কি। এখনো পর্যন্ত 50 লক্ষের নথি যাচাই বাকি রয়েছে। 250 জন জজকে দিয়ে কাজ সম্পন্ন করতে গেলে 80 দিন সময় লাগবে, আজকে এই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। তাই দ্রুত কাজ শেষের জন্য বিচারকের সংখ্যা বাড়াতে হবে, আর তাই নতুন সিদ্ধান্ত নিয়েছে সর্বোচ্চ আদালত। আজকে কোর্টে কি হলো, সর্বোচ্চ আদালত তার সিদ্ধান্তে কি বলল, আমি জানবো সরাসরি নিউজ রুম থেকে। অতনু হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন। অতনু, দেখো সুপ্রজিৎ, এই মাত্র জাজমেন্টের কপি এসছে। সুপ্রিম কোর্ট এর আগের দিনের যে এসআইআর সংক্রান্ত জাজমেন্ট, তাতে যে মডিফিকেশন করেছে, আজকে তার অর্ডার একটু আগে সুপ্রিম কোর্ট আপলোড করেছে, যেটা এসছে। এই জাজমেন্ট আসার পর যে পুরো জিনিসটা একবারে পরিষ্কার হয়ে গেছে। গোটা বিষয়টা কি? গোটা বিষয়টা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের কাছ থেকে পুরো খবর পেয়েছে সুপ্রিম কোর্ট, এবং তারপর সুপ্রিম কোর্ট যেটা মনে করছে যে এখন অবধি 250 জন বিচারককে নিয়োগ করা হয়েছে এই এসআইআরের কাজে। এরা যদি প্রত্যেক দিন 250টা করে নথিও যাচাই করেন, তাহলে পরে এই 50 লক্ষ নথি যেটা এখনও যাচাই করতে বাকি আছে, এটা কাজ সম্পূর্ণ করতে লেগে যাবে 80 দিন। ফলে 80 দিন যদি এখনও সময় লেগে যায়, ফলে সময়ে ভোট করা কার্যত অসম্ভব হয়ে যাবে। সেই কারণে সুপ্রিম কোর্ট আজকে তাদের আগের দিনের যে জাজমেন্ট, তাতে একটা মডিফিকেশন করেছে, দিয়ে এই কাজ যাতে সময়ের মধ্যে শেষ করা যায় তার একটা রাস্তা খুঁজে বের করেছে। সেটা কি? সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট আগের দিন বলেছিল যে ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজদের শুধুমাত্র এই কাজে নিয়োগ করা যাবে, বা ওই অভিজ্ঞতা সম্পন্ন জুডিশিয়াল অফিসারদের। আজকে সুপ্রিম কোর্ট তার নতুন নির্দেশে যেটা জানিয়েছে যে এই ধরনের নথি যাচাইয়ের কাজ করতে যাদের অভিজ্ঞতা রয়েছে বা যারা অভ্যস্ত, তারা হচ্ছেন সিভিল কোর্টের বিচারকরা। সেই কারণে সিভিল কোর্টের জুনিয়র এবং সিনিয়র এই উভয় পর্যায়ের বিচারকদেরই এই কাজ করতে নিয়োগ করা যাবে। যাদের অন্তত 3 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, এই রকম সিভিল কোর্টের জাজেদের এই কাজের জন্য নিয়োগ করা যাবে, যার সংখ্যাটা আমাদের রাজ্যে বেশ কয়েক হাজারের মতো। ফলে এই জাজেদের এখন নিয়োগ করা যাবে, এবং তারপরেও যদি প্রয়োজন হয়, যদি দেখা যায় যে সিভিল কোর্টের জাজেদের নিয়োগ করার পরেও সমস্যার সমাধান হচ্ছে না, তারপরেও সময়ে কাজ শেষ করা যাবে না, আরও বিচারক লাগবে, সেক্ষেত্রে তখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ঝাড়খণ্ড কিংবা উড়িষ্যা থেকে, সেখান থেকে বিচারকদেরকে অর্থাৎ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে নিয়ে আসতে পারেন, এবং তার জন্য তারা ঝাড়খণ্ড এবং উড়িষ্যার যে হাইকোর্টের যারা প্রধান বিচারপতি, তার কাছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অনুরোধ করবেন, এবং ঝাড়খণ্ড এবং উড়িষ্যার প্রধান বিচারপতিকে বলা হয়েছে যে তারা যেন এই কাজে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে সাহায্য করেন। সেটা হচ্ছে পরে যদি প্রয়োজন মনে হয় তখনই ভিন রাজ্য থেকে বিচারকদেরকে নিয়ে আসা হবে। তার আগে এই রাজ্যেরই সিভিল কোর্টের বিচারকদের দিয়েই কাজ সম্পূর্ণ করার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। এরপর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি পরিস্থিতি বুঝে তিনি সিদ্ধান্ত নেবেন। এটা হচ্ছে 1। 2 হচ্ছে কি, চূড়ান্ত তালিকা 28 তারিখই প্রকাশ হবে। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর যদি দেখা যায় যে আরও কাজ বাকি রইল, সেটা থাকাই স্বাভাবিক, এখনো পর্যন্ত যা পরিস্থিতি আছে সেটা দেখে মনে হচ্ছে, সেক্ষেত্রে পর্যায়ক্রমে অতিরিক্ত তালিকা বেরোতে থাকবে, এবং সেই অতিরিক্ত তালিকাগুলোকে মূল তালিকারই অংশ হিসাবে ধরে নিতে হবে। মনোনয়ন পর্ব শুরু হওয়ার আগে পর্যন্ত এই তালিকাগুলো বের করা যাবে। অর্থাৎ এই যে 50 লক্ষের নথি যাচাইয়ের কাজ বাকি রয়েছে, এই নথি যাচাই হওয়ার পর পর্যায়ক্রমে সেগুলো তালিকা আকারে ইলেকশন কমিশন বের করবে, এবং 28শে ফেব্রুয়ারি যে তালিকা বেরোবে সেই তালিকারই অংশ হিসাবে পরবর্তী তালিকাগুলোকে ধরে নিতে হবে। এটা সুপ্রিম কোর্টের নির্দেশ। সব কিছু শেষে আমি তোমাকে বলবো
যে সুপ্রিম কোর্ট আজকের এই নির্দেশেও তার সেই সংবিধানের 142 দ্বারা অর্থাৎ কমপ্লিট জাস্টিস দেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টকে সংবিধান যে অধিকার দিয়েছে, সংবিধান সেই অধিকার দিয়েছে যে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট তার নিজের মতো কোনো সিদ্ধান্ত নিতে পারে। এক্ষেত্রেও সুপ্রিম কোর্ট আজকেও রায়ের ক্ষেত্রে সেই 142 ধারার কথা উল্লেখ করেছে এবং সুপ্রিম কোর্ট আজকেও সেই 142 ধারা এই জাজমেন্ট দেওয়ার ক্ষেত্রেও প্রয়োগ করেছে। এবং সর্বোপরি তোমাকে বলি, এই না রাজ্যের থেকে ডেপুটেশনে আসা অফিসার, না ইলেকশন কমিশনের অফিসার, না ভিন রাজ্য থেকে আসা অফিসার, কারোর হাতেই নয়। আজকের রায়ও সুপ্রিম কোর্ট আগের দিনের মতনই পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে এসআইআর প্রক্রিয়ার বিতর্কের এই পর্বে পুরো নিয়ন্ত্রণ বিচার বিভাগের হাতেই রইল। সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির মাধ্যমে বিচার বিভাগের হাতেই নিয়ন্ত্রণ কিন্তু দিনের শেষে রইল। আজকের সুপ্রিম কোর্টের এই জাজমেন্ট মডিফিকেশনের পরেও এটা একদম পরিষ্কার। একেবারে অতনু, আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ এই যে পুরনো আগের যে রায় ছিল সেই রায়ের কিছুটা পরিমার্জন এবং সংশোধন হলো, কিন্তু তারপরেও কৃষ্ণদা যেটা বিষয়টা রইল যে রাজ্যের তরফে যেটা প্রত্যাশা করা হয়েছিল যে রাজ্যের যে সমস্ত আধিকারিক যারা ডেপুটেশনে ইসিআই এর হয়ে কাজ করবেন, সেটা ইয়ারও হতে পারেন, মানে তাদের হাতে আর কোনো ক্ষমতা থাকলো না, আলটিমেটলি জুডিশিয়ারির হাতে ক্ষমতা। আরও নির্দিষ্ট করে বলতে গেলে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি। না দেখো, অনেক দিন ধরেই চেষ্টা চলছিল যে নির্বাচন কমিশন যে পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছে, যেটা আমাদের প্রধান অভিযোগ ছিল, সেই ব্যাপারে যখন একের পর এক সুপ্রিম কোর্টের রায় আসছে এবং আমাদের অভিযোগটাকেই মান্যতা দিচ্ছে সুপ্রিম কোর্ট, তখন যাদের বিজেপির ন্যারেটিভটা কাঁধে বয়ে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব যারা পালন করছিলেন, তাদের পক্ষে এটা মানা খুব অসুবিধা হয়ে গেল যে রাজ্য সরকারের গাফিলতি, রাজ্য সরকারের বিরুদ্ধে রায়, এরকম অনেক কিছু ন্যারেটিভ তারা সেট করতে যাচ্ছিল। কিন্তু আখেরে আমরা দেখলাম যে নির্বাচন কমিশনের যে একাধিকার, তাদের যে গুরুদায়িত্বটা সরে গিয়ে তাদের কাঁধ থেকে এখন জুডিশিয়ারির হাতে চলে গেছে। এটা হলো সার্বিক চিত্র যে নির্বাচন কমিশনের প্রতি যে অনাস্থা আমাদের ছিল, সুপ্রিম কোর্টও সেই অনাস্থাটাকেই বহাল রাখলো। তো সুতরাং যাদের বিজেপির মনোনীত নির্বাচন কমিশনের এই যে বাঙালিকে ভোটাধিকার থেকে ব্রাত্য করার ন্যারেটিভটাকে যারা চালিয়ে নিয়ে যাচ্ছিল, তাদেরও একই গতি হলো যেটা বিজেপি বা তার নিয়োজিত, তার মনোনীত নির্বাচন কমিশনের হচ্ছে। এটা হলো হোলিস্টিক বিষয়। বেশ, আমি একেবারে তৃণমূল মুখপাত্র বলছেন যে কমিশনের প্রতি অনাস্থা আজকের যে রায়ের পরিমার্জন সেটাতে আবার প্রতিষ্ঠা পেল। রাজস্বী, প্রচণ্ড ইমোশনাল, একেবারে পুরো হৃদয় বিদীর্ণ স্পিচ তৃণমূলের। স্বাভাবিক, সুপ্রিম কোর্ট যে ডিরেক্টর জেনারেল বেঙ্গল পুলিশকে ধ্যাঁতানিটা কীরকম দিয়েছে, বেঙ্গল পুলিশের ডিরেক্টর জেনারেলকে চরম থেকে চরমতম হুঁশিয়ারি দিয়েছে, মানে কি কি হতে পারে। 5 বার সুপ্রিম কোর্ট একটা সেন্টেন্স রিপিট করেছে, ডু ইউ নো হোয়াট ক্যান বি দ্য কনসিকুয়েন্সেস, এই একটা লাইন 5 বার বলেছে। মৃদুমন্দ হাসি দিয়ে নিজেদের যে চাপটা, যে কোনো রকম সাহায্য করা হয়নি, বিএলও থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় দিনের পর দিন ঘটনা, ফারাক্কা থেকে আরম্ভ করে প্রতিটা জায়গায় ভাঙচুর। আজকে পরিষ্কারভাবে কি বলছেন, 50 লক্ষ নামকে আরেকবার করে রিভেরিফাই করতে হবে, যাচাই করতে হবে। 80 লক্ষের ওপর আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে। এই যে টোটাল ডেটাটা, 3 বছরের এক্সপিরিয়েন্স জাজ ছাড়া কাউকে হবে না, তাদেরকে ছাড়া চলবে না। আজকে কার কথা, আজকে কাদের জন্য হয়েছে? বলছে যে সুপ্রিম কোর্ট কি বলেছে, কোন রাজ্যেই ঘটনা ঘটছে না। এতগুলো রাজ্যে এসআইআর হচ্ছে, এতগুলো অপোজিশন রুল স্টেটে হচ্ছে, কোথাও এই ঘটনা ঘটেনি। বিহার থেকে কোনো কমপ্লেন আসেনি, অপোজিশনের কোনো কমপ্লেন আসেনি বিহার থেকে নিয়ে। রাজস্বী, যেহেতু আলাদা করে ফারাক্কার নাম করলো, এইটা প্রশ্নটা তুলতেই হবে। ফারাক্কার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ কমিশন দিয়েছিল, কোনো এফআইআর তার বিরুদ্ধে হয়নি, তারপরে কমিশন কি করলো? কিন্তু আমি এইখানে দ্রুত একবার আইনজীবী শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসতে চাইবো। এই মুহূর্তে 50 লক্ষের মতো আবেদন যা নিষ্পত্তি করা বাকি রয়েছে, এইবারে সিভিল জজ 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, কতজনকে নিয়োগ করা হবে আমরা জানি না, কিন্তু এটা তো আপনাকে মানতে হবে শীর্ষেন্দুদা যে একটা মনুমেন্টাল টাস্ক করা বাকি রয়েছে। সময়ও 28 তারিখে প্রথম লিস্ট বেরোবে, হাতে মাত্র 4 দিন, অথচ বকেয়া হচ্ছে পাহাড় সমান। এই জায়গা থেকে মহামান্য সুপ্রিম কোর্ট আজকে অর্ডার দিলেন যে বাইরে ঝাড়খণ্ড কিংবা উড়িষ্যা থেকেও নিয়ে আসতে হবে বিচারককে। পশ্চিমবাংলা প্রথম ভাবতে হবে কোন দিকে এগোচ্ছে।
আজকে এসআইআর শুরু হয়েছে 9টা রাজ্য এবং 3টা কেন্দ্রশাসিত অঞ্চল, 12টার মধ্যে 9টাতে চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়ে গেছে। তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং ওয়েস্ট বেঙ্গল বাকি আছে। না, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা 28 তারিখে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, তারপর সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে থাকবে, যেটা মনোনয়নপত্র একেবারে পেশের দিন পর্যন্ত সেই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে। কিন্তু এই 28 তারিখের মধ্যে যদি প্রথম দিন থেকে এই 8500 যে গ্রুপ বি দিতে বলা হয়েছিল, দিনের পর দিন সুপ্রিম কোর্ট বলেছিলেন অনেক পরে দিয়েছেন। আজকে বিডিও অফিসগুলোকে যদি ভাঙচুর না করে কাজ করতে দিতেন, প্রত্যেকটা কাজ যদি ধাপে ধাপে এগুতো, এবং কমিশনও দায়ী, কমিশন আজকে প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষ অসুবিধাতে পড়ছেন, সেগুলোও দেখা উচিত ছিল। সেখানে প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা স্তরে যদি ঠিক করে কাজ হতো, আজকে বিচারকদের পর্যন্ত নামতে হতো না। আজকে বিচার ব্যবস্থার কোন অবস্থায় দাঁড়িয়েছে বলুন তো? আজকে প্রতিটা সাধারণ মানুষ আদালতে তার মামলা কোথায় করবেন যদি বিচারক যদি এসআইআর এর কাছে থাকেন? এটা আমাদের ভাবতে হবে। আমরা তো ভুক্তভোগী, আমরা তো দেখছি আজকে 250 জনের জায়গায় 1000 জন বিচারক এসআইআর এর কাজে নিযুক্ত হবেন। সেখানে লোয়ার কোর্টের যে মামলাগুলো পাহাড় প্রমাণ মামলা, দিনের পর দিন তারিখ পে তারিখ হচ্ছে, সেগুলোর দিন আরো বেড়ে যাবে। সেগুলোর অবস্থা কোন দিকে যাবে? একেবারে আমি বলছি, যেদিন এই নির্দেশ আসছে ঠিক সেই দিন আমি সৈকতের কাছে যাওয়ার আগে দেখাতে চাইবো যে এই রাজ্যের কলকাতা সহ একাধিক জেলায় আদালতে বোমাতঙ্কের পরিস্থিতি তৈরি হলো। জেলা থেকে বা কোর্টে কোর্টে, কলকাতা থেকে জেলা, কোর্টে কোর্টে এই ছবি দেখা গেল। 6টা ছবি আপনাদের সামনে রেখেছি। নগর দায়রা আদালত অর্থাৎ সিটি সেশনস কোর্ট থেকে শুরু করে আসানসোল আদালত, দুর্গাপুর মহকুমা আদালত, চুঁচুড়া আদালত, আরামবাগ আদালত এবং বহরমপুর আদালতের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কোথাও ইমেল মারফত এই হুমকি দেওয়া হয়েছে যে বোমা মেরে আদালত উড়িয়ে দেওয়া হবে, কোথাও ফোন মারফত হুমকি এসেছে বলে অভিযোগ সামনে আসছে। এখন মূল প্রশ্ন হচ্ছে যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিইও বলছেন যে বিচারকেরা এই এসআইআর এর কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কোর্টকে টার্গেট করা হয়েছে কিনা তারাও সেটা খতিয়ে দেখবেন। সৈকত, আমি বলছি গোটা রাজ্যটা কোথায় দাঁড়িয়ে রইল? সুব্রতা, এতদিন ধরে আমরা বলে আসছিলাম যে অপ্রস্তুত অবস্থায় লক্ষ লক্ষ মানুষকে একটা হয়রানির মাঝখানে ফেলা হলো। কখনো 50 লক্ষ, কখনো 20 লক্ষ, যাই হোক না কেন ডেটা যদি কমপ্লিট না হয়, সেই নামগুলো, সেই ভোটাধিকার যাদের প্রাপ্য অধিকার, তারা এই হয়রানির মধ্যে পড়ে গেল। নির্বাচন কমিশন দায় ঝেড়ে ফেলতে চাইছে। সুপ্রিম কোর্টের রায় এটা প্রমাণিত যে পুরো প্রক্রিয়াটা অস্বচ্ছ এবং সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। আজকে এই হয়রানির দায় কে নেবে? সাধারণ মানুষ কোথায় যাবে? আমি বলছি যে এই বোমাতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে বাংলার মাটিতে দাঁড়িয়ে। বিচার ব্যবস্থা যদি সুরক্ষিত না হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? অতীতে আমরা দেখেছি বিচারপতির রায় পছন্দ না হলে মাঝরাত্রে বিচারপতির বাড়ির সামনে পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছিল। বিচারপতিদের রায় পছন্দ না হলে বিচারপতিদের হুমকি দেওয়া হতো। এই বাংলার মাটিতে কোথাও জঙ্গি খুঁজে পাওয়া যাচ্ছে, কোথাও বিচার ব্যবস্থাকে হুমকি দেওয়া হচ্ছে। এসআইআর এ যারা অবৈধ ভোটার, তারা কি নিজেদের নাম বাঁচাতে আসলে এই বিচার ব্যবস্থাকে টার্গেট করছে, নাকি উল্টো দিকে রাজনৈতিক দলগুলো তাদের বাইনারি সেট করতে এই এসআইআর প্রক্রিয়াকে আরো বেশি করে লেন্দি করতে চাইছে? যদি সঠিকভাবে এসআইআর সম্পন্ন না হয়, তাহলে যেমন অবৈধ ভোটারের ভোটাধিকারে একটা রাজনৈতিক দল এ রাজ্যে শাসক দল লাভবান হবে, আবার উল্টো দিকে বিজেপি চাইছে এই তৃণমূলের বিরুদ্ধে ম্যামে তুতু খেলা চলতে থাকবে। মোদী ওখানে মমতার প্রশংসা করবে, কংগ্রেসের সমালোচনা করতে গিয়ে মোদী তৃণমূলের প্রশংসা করছে, আর এখানে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে চিৎকার করছে। আরজিকর, চুরি, দুর্নীতি, লুট সব ধামাচাপা পড়ে যাচ্ছে। আমরা তাই ডাক দিয়েছি, ভোটাধিকার বাঁচাও, নাগরিক অধিকার রক্ষা করো, বাংলা বাঁচাও। এই রাজ্যে নির্বাচন কমিশন তৃণমূল একেবারে পরিস্থিতি এমন জায়গায় গেল যে একেবারে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করলেন এবং গোটা বিষয়টা অগ্রাধিকারের ভিত্তিতে খতিয়ে দেখা হবে বলে তারা জানাচ্ছেন। দেখুন, সাম্প্রতিককালে এই ছবি দেখা যায়নি যে এতগুলো কোর্টে একসঙ্গে বোমাতঙ্কের পরিস্থিতি তৈরি হচ্ছে, যার জন্য তড়িঘড়ি মুখ্য সচিবকে আজকে প্রেস কনফারেন্স ডাকতে হয়েছে। কি বলেছেন তিনি একবার দেখুন। This mail or this threat is anyhow related to delaying the SIR process, as you know that district judges are being involved in that. The district judges are all working right now in their respective areas, and the state government is committed to providing them all security and ensuring that they are able to discharge their functions effectively, because the time is very short for us, and therefore we have assured them of all assistance and all security support from the government. দেখুন, এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িয়ে রয়েছে, কি মোটিভ রয়েছে, এটা তো পুলিশের ইনভেস্টিগেশনে গোটাটা সামনে আসবে। কিন্তু আমি প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে এখানে আসবো। বিরোধীরা এই প্রশ্ন তুলছে, প্রদীপদা, যে এটা পুরোটা একেবারে টার্গেটেড ওয়েতে উদ্দেশ্য প্রণোদিতভাবে জুডিশিয়ারির উপর একটা প্রেশার ক্রিয়েট করার জন্য এই এসআইআর আবহে করা হয়েছে।
না, এটা করবে কারা? তার কারণ জুডিশিয়ারির যে কাজ, তাই জুডিশিয়ারির যে রায়, তাতে নিয়ে তো রাজনৈতিক দলরা সবাই খুব খুশি। তৃণমূল কংগ্রেস খুশি, বিজেপি খুশি যে এখন জুডিশিয়াল অফিসারদের ভেতরে হবে। আসলে কোর্টে বোমাতঙ্ক আর 50 লক্ষ যাদের স্কুটিনি বাকি তাদের বাড়িতে হার্ট অ্যাটাক হওয়ার আতঙ্ক। ফলে এই একটা আবহাতে যখন জুডিশিয়াল অফিসাররা করছে, এই 28 তারিখে তাহলে এসআইআরের যে লিস্ট বেরোবে সেটাকেই মানে একদম শেষ লিস্ট হিসাবে আমরা ধরছি না, তার কারণ পর্যায়ক্রমিকভাবে লিস্ট বেরোবে। কিন্তু মুশকিল হচ্ছে যে জুডিশিয়ারি এইটা কাজে নেওয়ায় তৃণমূল কংগ্রেস খুব খুশি। আমার মনে হয় জুডিশিয়ারি যখন বুঝেছে ইলেকশন কমিশনের কিছু গাফিলতি আছে বা ইনফ্রাস্ট্রাকচারের অসুবিধা আছে, পুরো ইলেকশন প্রসেসটা যদি এখন জুডিশিয়ারি টেক আপ করে, যে একেবারে ধরুন নমিনেশন পেপার স্ক্রুটিনির থেকে ভোট কাউন্টিং অবধি জুডিশিয়াল অফিসারদের তত্ত্বাবধানে হয়, এবং তারপরে বিজয় উল্লাসের মিছিলগুলো থেকেও বোমের স্প্লিন্টার না পড়ে কারণ প্রাণ যায়, পুরোটাই যদি জুডিশিয়াল অফিসারদের তত্ত্বাবধানে হয়, তখন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বা সব রাজনৈতিক দলদের এতটাই ভালো লাগবে কিনা সেই দিকেই আমাদের নজর থাকবে। বেশ, যেহেতু একেবারে বিজয় উল্লাসের কথা বলছেন, আমি দর্শকদের মনে করিয়ে দেবো, গতকাল ওই কালীগঞ্জেও কিন্তু অন্তত 4-5টা সকেট বোমা পুলিশ উদ্ধার করেছে। ভোটের আগে কেরল, এবার কেরলম। রাজ্য সরকারের প্রস্তাবে সায় দিল কেন্দ্র। এলডিএফ সমর্থিত কেরল রাজ্যের নাম পরিবর্তন, তাতে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বাম শাসিত কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই যে প্রস্তাব বিজয়নের মন্ত্রিসভা তরফ থেকে পাশ করা হয় এবং তাতে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আজকে সেবাতীর্থে কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম বৈঠক ছিল এবং সেই বৈঠকেই সায় দেওয়া হলো। কেরল এবার থেকে কেরলম বলে পরিচিত হবে। এই যে প্রস্তাব একেবারে পাঠানো হয়েছিল কেন্দ্রের কাছে, তাতে সবুজ সংকেত দিল কেন্দ্র সরকার। से पहला फैसला लिया है केरला का नाम परिवर्तन करके केरलम। जब से भाषा के आधार पर राज्यों के डिलिमिटेशन हुए, राज्यों का निर्माण हुआ, तब से एक बड़ी डिमांड थी कि केरला का नाम केरलम होना चाहिए, जो कि मलयालम भाषा में केरलम कहा जाता है, इसलिए इसका नाम केरलम होना चाहिए। ये बड़े लंबे टाइम से डिमांड रही है। इस डिमांड को आज यूनियन कैबिनेट ने अप्रूवल दिया। আমি রাজশ্রী লাহিড়ির কাছে আসবো। যখন অশ্বিনী বৈষ্ণব এই প্রেস কনফারেন্সটা করছেন, তার পাশে একেবারে ডিজিটাল ডিসপ্লেতে পুরোটা দেখা যাচ্ছে যে 2024-এ কেরলে মন্ত্রিসভায় এইটা পাশ হয়েছিল এবং তারপর সেটা অনুমোদনের জন্য কেন্দ্রের কাছে পাঠানো হয়। উল্টো দিক থেকে এই প্রশ্ন সঙ্গত কারণে আসবে যে রাজ্যের ক্ষেত্রে, মানে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এই যে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করা হোক, সেইটা পাশ হয়েছিল 2016-তে। এখনো পর্যন্ত কেন সেই প্রস্তাবে সায় দিল না কেন্দ্র? এইটা যদি বাংলা বিরোধিতা না হয় তাহলে কোনটা? এই প্রশ্নটা তো স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের তরফে তোলা হচ্ছে। রাজর্ষি, প্রথম কথা হচ্ছে কেরালাম শব্দটি প্রাচীন কাল থেকে ব্যবহৃত হয়ে আসছে এবং মালয়ালি ভাষায় সেই জায়গার নাম কেরালাম। ভগবান পরশুরামের নির্মিত ভূমি, তাকে কেরালাম বলে তার পরিচয় আছে। কেরা অর্থাৎ কোকোনাট এবং আলাম অর্থাৎ ভূমি, মাটি। পশ্চিমবঙ্গের নাম তো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের কি নাম পরিবর্তন করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? যে পশ্চিমবঙ্গ 20শে জুন আজকের বেঙ্গল অ্যাসেম্বলি, যেটা তৎকালীন ইউনাইটেড বেঙ্গল অ্যাসেম্বলির 20শে জুন 1947 সমস্ত পশ্চিম অঞ্চলের থাকা তৎকালীন যুক্তবঙ্গের বিধায়করা মিলে বাঙালি হিন্দু হোমল্যান্ডের দাবিকে মান্যতা দিয়ে ভারতবর্ষে এই অঞ্চলটুকু থাকবে তাতে শিলমোহর দিয়ে 1905-এর বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ যে নাম দিয়ে বঙ্গভঙ্গ আন্দোলনের ডাক দিয়েছিলেন, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ উভয় বঙ্গ এক হোক, সেই পশ্চিমবঙ্গ নামকে পাথেয় করে এই মাটি চলতে আরম্ভ করে। বেশ, আমি যেহেতু পশ্চিমবঙ্গের কথা আলাদাভাবে বলছি, আমি এইখানে এই পশ্চিমবঙ্গ নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়েছিল অশ্বিনী বৈষ্ণবকে যে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের প্রস্তাব তো রাজ্যের তরফে বারে বারে এসেছে, কেন্দ্র কি ভাবছে, কি বললেন অশ্বিনী বৈষ্ণব? দেখবো একবার। हेलो सर, मैं विजेंद्र बोल रहा हूँ एबीपी आनंदा बांग्ला चैनल से। सर, पश्चिम बंगाल सरकार ने भी एक प्रस्ताव रखा था कि पश्चिम बंगाल का नाम बांग्ला किया जाए, विधानसभा में पास हुआ था और सरकार ने केंद्र को भेजा है। क्या उसमें भी कोई फैसला होने वाला है अगले कई दिनों में? यस 259 उधर पूछा था एक सवाल कि पश्चिम बंगाल ने भी 2-3 बार नाम बदलने का प्रस्ताव भेजा हुआ केंद्र सरकार के पास, क्या उस पर कुछ फैसला हम उम्मीद करें आने वाले दिनों में?
देखो जो कैबिनेट में आज फैसले हैं वो सब मैंने आपके सामने रखे हैं। অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে করা হলো না, দীর্ঘ সময় ধরে আবেদন জানানো সত্ত্বেও কিন্তু কেরলের তরফে আবেদন জানানোর 2 বছরের মাথায় সেটা একেবারে সবুজ সংকেত পেয়ে গেল কেন্দ্রের। এইখানেই হচ্ছে বিজেপি এবং সিপিএম এর মধ্যে সেটিং বলে অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন আমি দর্শকদের দেখাবো। মুখ্যমন্ত্রী বলছেন যে কেরল পেয়ে গেল, কিন্তু বিজেপির সঙ্গে সিপিএম এর জোট গড়ে উঠেছে, এইটা থেকে সেটা প্রমাণিত হলো। কেরলের নাম বদলে হলো কেরলম, কিন্তু বাংলার সঙ্গে বঞ্চনা কেন, প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে অ্যালফাবেটের প্রসঙ্গ তিনি তুলছেন এবং তিনি বলছেন অ্যালফাবেটিক্যালি আমাদের রাজ্য কেন বারবার সবার পেছনে পড়ে থাকবে। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। কেরালার নামটা আজকে ওদের কেন্দ্রীয় মন্ত্রিসভা বিজেপি সরকার কেরালা করেছে রাজ্য সরকারের প্রস্তাব অনুযায়ী, তাতে আমি কেরালা ভাই বোনদের অভিনন্দন জানাচ্ছি, কনগ্রাচুলেশন জানাচ্ছি। মেনি কনগ্রাচুলেশন টু মাই কেরালিয়ান ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। কিন্তু আমার একটা জিনিস ভেবে অবাক হচ্ছি যে সব জায়গার নাম বদল হয়, রাজ্য সরকারের অনুমোদন নেই। বাংলায় দীর্ঘদিন ধরে আমাদের YZ এর মধ্যে পড়ে থাকতে হয় কেন? ফলে আমাদের ছেলেমেয়েরা যখন পরীক্ষা দিতে যায়, ইন্টারভিউ কেউ দিতে যায়, রাজ্যের পরিস্থিতি অনুযায়ী, রাজ্যের নাম অনুযায়ী তাদের সবচেয়ে লাস্ট বেঞ্চে বসতে হয়, লাস্টে তাদের ডাকে। আমিও যখন অ্যাজ এ চিফ মিনিস্টার কোথাও যাই, আমাকে সবচেয়ে লাস্টে চান্স দেওয়া হয় এই কারণে, অ্যালফাবেটিক্যালি, এইটার জন্য। সেটা আমরা অনেক ভেবে বাংলার সংস্কৃতি, বাংলার সভ্যতা, বাংলার মনন শক্তি, বাংলার চিন্তা দর্শন সবকিছু ভেবে আমরা বাংলা করতে চেয়েছিলাম রাজ্যটার নাম। এবং সেটা তো আপনারা জানেন, বিধানসভায় 3 বার আমরা পাস করেছি, 2 থেকে 3 বার। একবার যখন দিলাম তখন বলল আপনারা এই ওয়ার্ডটাকে বাংলা, ইংরেজি, হিন্দি 3টে ওয়ার্ডকে এক করে দিন, মানে একই নাম থাকবে। আমরা তারপরে আবার অ্যাসেম্বলিতে পাস করলাম ওটাকে নতুন করে নিয়ে এসে, যে হিন্দিতেও বাংলা, বাংলাতেও বাংলা, আর ইংরেজিতেও বাংলা। কিন্তু তারপরেও আমি অবাক হয়ে যাচ্ছি, আমি নিজেও প্রধানমন্ত্রীকে যতবার দেখা করেছি, বা হোম মিনিস্টারকে, বা আমাদের এখানে যতবার ইস্টার্ন জোনের মিটিং করতে এসছে, বারবার করে বলেছি, কিন্তু কেন জানি না ওরা বাংলা বিরোধী বলেই আমার মনে হয়। বাংলার মনীষীদের অসম্মান করে, আর বাংলা কথাটা ইলেকশনের সময় ভোটের জন্য বলে, কিন্তু ওরা বাংলা বিরোধী, এবং সেই জন্যে বাংলার নামটা করলো না, অন্য রাজ্যের নাম করুক। আমরা একদম উই আর মানে ভেরি মাচ ফ্লেক্সিবল, অ্যান্ড আমাদের মন সকলের জন্য পড়ে থাকে। আমরা কোনো রাজ্যের বিরুদ্ধে নেই, সব রাজ্যকে ভালোবাসি। সুতরাং ওরা পেয়ে গেল, তার কারণ আজকে কেরালায় বিজেপির সাথে সিপিএম এর একটা জোট গড়ে উঠছে বলে। অলিখিত জোট না, এটা এখন লিখিত জোট হয়ে গেল। এটা আজকের ঘটনার প্রমাণ। তাহলে বাংলা বঞ্চিত হবে কেন বারবার? একদিন তো আপনারা চলে যাবেন, বাংলার নামটা কিন্তু আমরা আদায় করে নিয়ে আসবো। অলিখিত নয়, কেরলের সিপিএম এর সঙ্গে একেবারে বিজেপির লিখিত জোট হয়েছে সৈকত। প্রথমত হচ্ছে তারই পুরস্কার। প্রথমত হচ্ছে যে রাজনৈতিক দলের ত্রিপুরা ইউনিট একমাত্র কাউন্সিলর বিজেপিতে চলে গেছে, যে তৃণমূলের গোয়ার নেতারা বিজেপিতে নাম লিখিয়েছে, যে কেরালায় তৃণমূলের একমাত্র এমএলএ পদপ্রার্থী বিজেপিতে যাবে করছে, তারা নাকি আজকে সিপিএম আর বিজেপি সেটিংয়ের কথা বলছে। গোটা দেশের মানুষের অভিজ্ঞতার মধ্যে রয়েছে, 3-3 ঘর করেছে তৃণমূল বিজেপি, বামেদের সঙ্গে বিজেপির এক মন্ত্রিসভার ঘর করার কোনো উদাহরণ নেই। প্রশ্ন নম্বর 2 হচ্ছে, আমরা তো প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নাম পরিবর্তনের কথা বলছেন না। 1999 সালে বুদ্ধদেব ভট্টাচার্য উপমুখ্যমন্ত্রী ছিলেন, প্রথম এই বাংলার নাম পরিবর্তনের কথা উঠেছিল। আমরা তো বিরোধিতা করিনি, আমরা তো বলছি নাম পরিবর্তন হোক। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার নামটাকে ব্যবহার করে সেন্টিমেন্টাল ব্যবহার করছেন, আচ্ছা কেরালাতে তো শাসক বিরোধী সর্বসম্মত হয়েছে, পশ্চিমবাংলায় সেটা হয়নি। আপনার মনে থাকা উচিত, যখন 99তে আমরা বিধানসভায় পাস করেছিলাম, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান কি ছিল। আজকের দিনে দাঁড়িয়ে প্রশ্নটা হচ্ছে যে নাম পরিবর্তনের ইস্যুটা ভোটের আগে আবার গরম করা হচ্ছে কেন? কেরালায় বিজেপির বিরুদ্ধে কমিউনিস্টরা দীর্ঘদিন ধরে আত্মবলিদানের মধ্যে তুমি আমাকে একটা কথা বলো, কেরালায় বিজেপি কোথায় ছিল? আর শুধু যদি বলা যায় তিরুবনন্তপুরমের যদি ছবি দেখা যায়, 45 বছর পর সেখানে ক্ষমতায় এসেছে বিজেপি এবং সেখানে মেয়র পদে জিতেছে বিজেপি। শুধু তাই নয়, একেবারে 50% বেশি সেখানে তারা আসন পেয়েছে। এই রাজ্যের ক্ষেত্রে সৈকত তোমরা বলো যে তৃণমূল হাত ধরে বিজেপিকে এখানে ঢুকিয়েছে, কেরলের ক্ষেত্রে সেটা সত্যি হচ্ছে না কেন? দেখুন, সেখানেও তো তাহলে বিজেপি 45 বছর পর জিতছে। একদমই, আমি আপনাকে বলছি, গোটা দেশ জুড়ে তো বিজেপির একটা প্রবল হিন্দুত্ববাদী আগ্রাসনের রাজনীতি এস্টাবলিশড হচ্ছে। কেরালাতে প্রবলভাবে প্রয়োগ করা হয়েছে একটা বড় অংশের ফোর্স,
যেখানে কংগ্রেসের একটা অংশ যারা প্রবলভাবে বিজেপিকে ডেকে আছে, সেখানে কংগ্রেস এবং বামেদের তীব্র বিরোধিতা রয়েছে এবং আমরা বিজেপিকে সর্বশক্তি দিয়ে আটকানোর চেষ্টা করছি। কিন্তু এই রাজ্যের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির দেওয়াল লেখন সুব্রত এখনো কলকাতায় রয়েছে। আপনি যদি দেখেন গত 48 ঘন্টা আগে মোদী তৃণমূলের প্রশংসা করেছে। মোদী বলেছে তৃণমূলের কংগ্রেসের লোকেরা বিজেপির বিরুদ্ধে এত কোনো কথা বলে না। আপনি গোটা দেশের দেখুন, আমি ওই একেবারে আমি বলছি ইতিহাস স্মরণ করালে যে অটল বিহারী বাজপেয়ী এবং জ্যোতি বসুর হাত ধরাধরি করে ছবি, ইনফ্যাক্ট যদি সাম্প্রতিক কালে দেখেন যে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ এই রাজ্যে এসেছেন প্রচার, এবং তারা যখন তৃণমূলের বিরুদ্ধে অপশাসনের অভিযোগ তুলে সমালোচনা করেছেন, কি বলেছেন যে তৃণমূলের থেকে তো সিপিএম ভালো ছিল। তার মানে কোথাও তৃণমূল ভালো, সিপিএম খারাপ, তুলনামূলকভাবে সিপিএম এর প্রতি কি একটু সফট, সেই কারণেই কি এই ছবি দেখা যাচ্ছে? আমি রাজস্বীর কাছে আসবো, তারপর আমি কৃষ্ণানু মিত্র। প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, কেরালাতে অপোজিশনে আছে কংগ্রেস, আছে ইউডিএফ, আছে সরকার এলডিএফ, অপোজিশন ইউডিএফ, দুজনে মিলে জিনিসটা ঠিক করেছে। ভাষা সংস্কৃতির ব্যাপার আছে। বাংলা বলে কোনোদিন কোনো রাজ্যের অস্তিত্ব প্রাচীনকাল থেকে নেই। যেটা আছে সেটা হচ্ছে বঙ্গ, এবং সেই অখণ্ড বঙ্গ বিভাজিত হয়েছে। বাঙালি হিন্দু হোমল্যান্ড 33% জমি নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাংলা কেন করছেন? এদিকে বাংলা, ওদিকে বাংলাদেশ, দুটোকে যাতে এক জায়গায় এক স্তরে, তাই জন্য এত এত জঙ্গি ধরা পড়ছে। তার সাথে সাথে ভাষার সন্ত্রাস চলছে। গোটা বাংলা ভাষাটাকে উর্দুয়াইজড বাংলা ভাষা হয়ে যাচ্ছে, ভাষাটার বাংলা থাকছে না। তার সাথে সাথে দাঁড়িয়ে জঙ্গি থেকে আরম্ভ করে বিভিন্ন কার্যকলাপ থেকে আরম্ভ করে প্রত্যেকটি ঘটনা, এবং তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যকলাপ বেড়ে যাবে। বাংলার সঙ্গে কেন রাখতে চাইছেন? পুজোর সময় যে সমস্ত সংকল্প বাক্য পাঠ হয় তাতে বলা হয় জম্বুদ্বীপে, ভরতখণ্ডে, আর্যাবর্তে, ভারতবর্ষে, বঙ্গপ্রদেশে। এই হচ্ছে সংকল্প বাক্য বাঙালির। তাহলে পরে সেখানে বঙ্গ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা করতে চাইছেন। আর যদি পশ্চিমবঙ্গের পশ্চিমটাকে সরিয়ে দেওয়া হয়, তাহলে কোটি কোটি ওপার বাংলার পূর্ববঙ্গ থেকে আসা বাস্তু বাঙালি হিন্দুর যন্ত্রণা, বাঙালি হিন্দু হলোকাস্ট, এটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কারণ ইস্টার্ন বর্ডারসে কমপ্লিট পপুলেশন এবং প্রপার্টি ট্রান্সফার হয়নি। এবং যতক্ষণ ভারতীয় জনতা পার্টি এবং আমরা থাকবো, আমরা এই নামের বিরোধিতা করব। বাংলা আমরা হতে দেব না। রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করা পশ্চিমবঙ্গ, আচ্ছা, বিষয়টা হচ্ছে এত কথা বললো তো, কিন্তু এই আগ্রাসী বাঙালি বিদ্বেষী বিজেপি, তারা বাংলাদেশকে 1% সুদে লোন দেয় আর পশ্চিম বাংলাকে 8% সুদে লোন দেয়। এই বিজেপি উর্দুর জন্য উর্দু প্রসারে টাকা খরচা করে, কিন্তু বাংলার জন্য একটি পয়সাও দেয় না। সারা ভারত জুড়ে হিন্দির প্রসারের জন্য তারা হিন্দি বাকোয়ারা করে, কিন্তু বাঙালিকে বাংলা কথা বললে বলে বাংলাদেশি। অমিত শাহর অধীনস্থ কেন্দ্রীয় মন্ত্রিসভার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সে বাংলা ভাষাকে বলে বাংলাদেশি ভাষা। এই সব পরিপ্রেক্ষিতে আজকে এই পরিপ্রেক্ষিতে বিজেপির নেতা অমিত মালব্য বলে বাংলা বলে কোনো ভাষাই নেই। এই যে বাংলা বিদ্বেষী, এই যে বাংলাদেশ প্রেমী, এই যে হিন্দু রেজাকার বিজেপি, এরা হচ্ছে বাংলার সব থেকে বড় শত্রু আজকের দিনে। তাই ভারতবর্ষকে আজকে ৭৯তম স্বাধীনতা দিবসের আগে নতুন করে যে বাংলা পরিচয়কে বিজেপি বাংলাদেশি রোহিঙ্গার সাথে যুক্ত করে বাঙালি জাতিকে কোথাও একটা প্রশ্ন চিহ্নের মুখে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেহেতু ভোটে হেরে যাচ্ছে। তার জন্য আমরা বাংলা, আমাদের রাজ্যের নাম, আমার ভাষার নাম, আমার মায়ের ভাষা, আমাদের পরিচয়, আমরা বাঙালি। তাই এটাকে যখন আমরা তুলে ধরছি, বিজেপির গায়ে লাগছে। কিন্তু আবার ওইদিকে যে একটু আগে চেঁচাচ্ছিল যে কেরালার নামটা হয়েছে, আমরা তাদেরকে শুভেচ্ছা দিচ্ছি, কিন্তু সেখানে বিজয়ন সিপিএম এর মুখ্যমন্ত্রী, কেরালে বাম জোট, তারা প্রস্তাব করছে 2 বছরের মাথায় বিজেপি তাদেরকে দিচ্ছে। কোথায় দিচ্ছে? কেরালাতে। সেই একইভাবে যেখানে বাম ভোট বিজেপিতে যাচ্ছে, যেভাবে বাংলাতে গেছে ত্রিপুরাতে যাচ্ছে। কেরলের এই নাম পরিবর্তনে তৃণমূলের বিজেপির বিরুদ্ধে বাংলা বিরোধিতার যে অস্ত্র, সেখানে আরেকটু শান দেওয়ার সুযোগ তৃণমূল পেয়ে গেল কিনা বিধানসভা নির্বাচনের আগে, তা নিয়ে প্রশ্ন থাকবে। কিন্তু তার আগে আমি একবার সরাসরি সিও দপ্তরের সামনে আপনাদের নিয়ে যাব। বিরোধী দলনেতা কি বলছেন দেখুন। আছেন যারা ইলেকশন কমিশনের
রুলস ভায়োলেশন করে ডাইরেক্ট ডাব্লিউবিসিএস মানে ডাব্লিউবিসিএস এ এসডিও সমমর্যাদার অথবা আইএস মূলত এসডিও সমমর্যাদার অ্যাজ পার ক্যাডার রুলস সেই 225টা বিধানসভা কেন্দ্রে যেখানে অন্যভাবে ইআরও রাখা হয়েছে সেই ইআরওর তালিকা নমিনেশন ফাইলিং এর আগে চেঞ্জ করতে হবে, কারণ নমিনেশন ফাইলিং শুরু হয়ে গেলে ইআরও আর চেঞ্জ হয় না, তারা কাউন্টিং পর্যন্ত দায়িত্ব থাকেন, সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন পর্যন্ত, ডিক্লারেশন অফ দি রেজাল্ট অ্যান্ড হ্যান্ড ওভার টু দি সার্টিফিকেট। এই বিষয়গুলোর উপরে আমরা বলেছি, এই বিষয়গুলো হচ্ছে জেনারেল বিষয়। এর সঙ্গে সুপ্রিম কোর্টের এসআইআর সংক্রান্ত যে হস্তক্ষেপ বা রায় বা মন্তব্য বা অ্যাডভাইস বা অবজারভেশনের কোনো সম্পর্ক নেই। এটা ইলেকশন কমিশনের সংবিধান প্রদত্ত অধিকারের মধ্যে পড়ে, এই জায়গাটা আমরা বলেছি। এরপরে আমরা আরেকটা বিষয় তুলে ধরেছি, যদিও সিও সেখানে অথরিটি ছিলেন না বা ইলেকশন কমিশন, কিন্তু গতকাল মাননীয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অফিসে যে মিটিংটা হয়েছিল সেখানে একজন রিটায়ার্ড এমপ্লয়ি যিনি কন্ট্রাকচুয়াল জব করছেন মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার হিসেবে, এক্স চিফ সেক্রেটারি মনোজ পন্থ যান কি করে। ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আপনাদের মাধ্যমে দাবি করেছেন যে মনোজ পন্থকে কেন গ্রেফতার নয়। আমি ওই বিষয়ে আমরা সিওকে বলেছি যে আপনি সিইসি কে ইনফর্ম করুন, যেখানে চিফ সেক্রেটারি ছিলেন সেখানে মনোজ পন্থ কে হরিদাস পাল, তিনি কেন গতকাল কলকাতা হাইকোর্টের এই মিটিংয়ে ঢুকেছেন বা হস্তক্ষেপ করেছেন। এই বিষয়ে আমরা যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছি, কারণ সুপ্রিম কোর্ট কাদের নিয়ে অনারেবল চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট সমগ্র প্রক্রিয়াটি স্টেট লেভেলে করবেন তার গাইডলাইন সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছিলেন। সেখানে কিন্তু কোনো রিটায়ার্ড লোক বা এইরকম কন্ট্রাকচুয়াল রাজ্য সরকারের অ্যাডভাইসার কাম এমপ্লয়ি থাকতে পারেন না, কারণ আজকে মনোজ পন্থের কোনো লোকাস স্ট্যান্ডি সে অর্থে সরকারের নেই। এইটা আমরা গুরুতর অভিযোগের মধ্যে এইটা এনেছি। এর বিরুদ্ধে ব্যবস্থা যদি গ্রহণ না করেন আমরাও সিইসির দৃষ্টি আকর্ষণ করব। দেখুন, যে 5টা রাজ্যে ভোট হতে চলেছে সেই তালিকায় কেরল যেমন রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে। কেরলে নাম পরিবর্তনে লাভের গুড় শেষ পর্যন্ত বিজেপি ঘরে তুলবে নাকি বামেরা ঘরে তুলবে, তার থেকে বড় প্রশ্ন হচ্ছে তার কতটা প্রভাব পশ্চিমবঙ্গে ভোটের রাজনীতিতে পড়তে চলেছে। প্রদীপ চট্টোপাধ্যায়, দেখুন, অবশ্যই এইখানে আবারও তৃণমূল কংগ্রেস, যেটা তাদের মুখপাত্র এখানে বলছিলেন বাংলা বাঙালি আবেগ, বাংলা বিদ্বেষী এইসব কথা বলবেন, কিন্তু দেখুন কেরলের নামের পরিবর্তন আর এই পশ্চিমবঙ্গের নামের পরিবর্তনের একটা ফারাক আছে। কেরলে যে জায়গায় কেরল স্ট্যান্ড করছে সেখানে একটি শব্দ লাস্টে যোগ হয়েছে, হয়েছে কেরলাম, এবং পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল সেটা পুরোটাই জাম্প করে সে বেঙ্গল বা বাংলা, যেটা আপনারা মুখ্যমন্ত্রীও যেটা বলেছেন সেটা করার চেষ্টা করছে। এইবারে এই পুরো মানে গ্রামার, ল্যাঙ্গুয়েজ সব কিছু বদলটা কতটা ভালো হবে না হবে এই নিয়ে ওরা কেন্দ্র সরকার বিবেচনার মধ্যে রেখেছে। দুটো জিনিস, একটা আপনি বলছিলেন যে বিজেপির যে অগ্রাসন হচ্ছে কেরলে বা ভোট বাড়ছে, সেখানে একটু আগে সৈকত বলছিলেন যে কোথাও কখনো বিজেপি এবং বামপন্থীদের একসঙ্গে আসার নেই। একটু স্মরণ করিয়ে দেব 1967 সালে বিহার অ্যাসেম্বলি ইলেকশনে তৎকালীন সিপিআই, যে দল সৈকত করে, সিপিআই এবং জনসংঘ, তারা কিন্তু কংগ্রেসকে ঠেকাতে একসঙ্গেই মন্ত্রিসভায় ছিল। ফলে আর জনসংঘ আর বিজেপির থেকেই এইবারে কথা হচ্ছে তার ফলে যে এখন কংগ্রেসকে শিক্ষা দিতে, ইউডিএফকে শিক্ষা দিতে বিজেপিকে তারা তোল্লা দেবে, এটা বলা বাহুল্য হতেও পারে। কিন্তু সব থেকে বড় কথা যে এখানে যখন পশ্চিমবঙ্গ বিধানসভায় এই নিয়ে প্রস্তাব পাস হয়েছে, তাহলে পশ্চিমবঙ্গ
শিক্ষাক্ষেত্রে বিজেপির হাত কমিউনিস্টরা ধরবে, তারাই প্রচার করছে যারা বিজেপির হাত সুবিধা করছে। এখানে বাংলা নাম আমরা রাজর্ষি যেটা বলছিলেন, আমি এখানে শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসবো। আপনি বলছেন নাম বদলে জোর দিচ্ছেন, নাম বদলে কি ভাবমূর্তির পরিবর্তন হয়? এই যে একমাত্র রাজ্যতে পশ্চিমবঙ্গ যেখানে একেবারে জুডিশিয়ারিকে ইন্টারফেয়ার করতে হয়েছে, আপনি বলুন নাম বদল হয়ে গেল পশ্চিমবঙ্গে, তাতে পশ্চিমবঙ্গে ভাবমূর্তি ছবিটাকে বদলাবে নাকি? একদম ঠিক, এই ভাবমূর্তিটা বদলাতে হবে। আমাকে শেষে বলতে দেয় মুখ্যমন্ত্রী, আজকে বাংলাটা শেষের দিকে চলে যাচ্ছে, চাকরি নেই, বেকার ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে, সেই ভাতা দিয়ে সংগঠন হয় না, কর্মসংস্থান তবে উন্নয়ন হবে। আজকে রাজ্য প্রথম প্রস্তাব নিয়ে আসে, সেই প্রস্তাব রাষ্ট্রপতির কাছে যায়, তারপরে সেই বিল সই করে তারপরে কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্রের কাছে যায়, কেন্দ্র সই করে তারপরে রাষ্ট্রপতির কাছে গিয়ে সংবিধানে পাল্টাতে হয়। আজকে সব ঠিক আছে, কিন্তু নাম বা নামে কিছু এসে যায় না, বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাঙালি চায় ভারতবর্ষে জগৎ সভায় বাংলা 1 নম্বর হবে, সেটাই দরকার। আজকে শেষে কারা বলে? নেতারা শেষে বলে, ছোট ছোট নেতারা বলবার পর বড় নেতা লাস্টে বলে। তা সেই শেষে বলার মতো মুখ চাই, বলার মতো কাজ চাই, বলার মতো সেই জিনিস চাই যে আমি এই জায়গায় সেই পশ্চিম বাংলায় এত বড় কাজ করেছি, আজকে পশ্চিম বাংলা সোনার বাংলা হয়েছে। আজকে শেষেই বলুন আর পরেই বলুন আর আগেই বলুন, নামে কিছু এসে যায় না, নামে কিছু না এসে আজকে দেখতে হবে আজকে কাজে কি করলাম, কর্মে কি করলাম, এগিয়ে গেলাম কিনা। আমি আবার বলছি, সদ্য মাত্র 21শে ফেব্রুয়ারি গেল, 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের দিন, সেই দিন যে গুলিগুলো চলেছিল, অপরদিকে জয় বাংলা সেই দিন নিষিদ্ধ ছিল। কারা নিষিদ্ধ করেছিল? পাকিস্তানিরা নিষিদ্ধ করেছিল, রেজাকার খান সেনারা নিষিদ্ধ করেছিল। আর এখন জয় বাংলার বিরোধিতা কে করছে? বিজেপি করছে। সৈকত দ্রুত। আমি বলছি 1999 সালে আমরা এই নাম পরিবর্তন চেয়েছিলাম। এই ইস্যুতে তৃণমূল সরকার, রাজ্য সরকারের পাশে আমরা আছি। যারা বাংলা ভাষাকে পছন্দ করে না, আমি বলছি 1999 সালে চেয়েছিলে, তোমরা করোনি কেন? কংগ্রেস তখন করতে দেয়নি, কেন্দ্রে তখন কংগ্রেস করতে দেয়নি, তারপরে তৃণমূল বিজেপি তখন কংগ্রেস করতে দেয়নি, আজকে বিজেপি করতে দিচ্ছে না বলে কিশোর মিত্র অভিযোগ করে। কি কথা বলছে? 2004 থেকে কাদের সরকার ছিল? আরে 2004 থেকে চাপানুতোর চলতে থাকে এবং এই চাপানুতোর চলবে বিধানসভা নির্বাচনের আগে, এটা আরো গতি পাবে, এ নিয়ে কোনো সংশয় নেই। তার কারণ বিধানসভা নির্বাচনের একটা সরাসরি প্রভাব পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এখন এই যে দক্ষিণের রাজ্যে নাম পরিবর্তনের কতটা প্রভাব এই পশ্চিমবঙ্গে পড়বে, তা নিয়ে নিঃসন্দেহে আমাদের কৌতূহল থাকবে, আমাদের টানা নজর থাকবে সেদিকে। আপাতত আলোচনা এই পর্যন্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।